কুসুমের এত দিনে ধামাচাপা দিয়ে রাখা সেই রহস্যের উপর থেকে পর্দা সরালো এবার রাতুল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পরিবারের চাপে পড়ে এক পর্যায়ে কুসুম যখন আবারও মাথা নত করে ইন্দ্রাণী গাঙ্গুলি নেওয়ার সিদ্ধান্তকে মেনে নেয়, ঠিক সেই সময়ে রাতুলের যখন গলার চেপে ধরে কুসুমের হয়ে আয়ুষ এবং প্রশ্ন করে বলতে থাকে যে রাতুল, তোমার লজ্জা পড়ছে না? তুমি নির্লজ্জ বেহায়া কী করে হতে পারো এতটা, যে তুমি যে মেয়েকে কিনা বিয়ের আসরে একা ফেলে রেখে চলে গিয়েছিলে সেই মেয়েটাকে আবারও তুমি বিয়ে করতে চলেছো? তুমি কী ভেবেছো যে কুসুমকে আমি এত সহজে তোমার হাতে খেলনা হয়ে থাকতে দেবো? ঠিক সেই সময় রাতুল যখন বলতে থাকে যে আয়ুষ স্যার, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি ঠিক কী চান? মানে কুসুমের বিয়ে হোক নাকি না হোক বলুন তো, মানে কোনটা হলে আপনি ঠিক খুশি হবেন বলুন তো। কারণ আমি যতটুকু জানি যে আপনি কুসুমের খুব ভালো বন্ধু, এতটুকুই আপনাদের মধ্যে সম্পর্ক, কিন্তু আপনাকে দেখে আমার যত দিন করেছে ততই মনে হচ্ছে যে না, আপনি কুসুমের ফিয়ন্সে হয়ে উঠেছেন। এবং আপনি ভুলে যাবেন না যে আপনার এই সমস্ত কর্মকাণ্ডে কিন্তু মেঘা ম্যাডাম যথেষ্ট পরিমাণে আঘাত পায়। আপনি সেটা বুঝতে পারেন না। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে খবরদার, তুমি কোনো মতে আমাকে জ্ঞান দিতে আসবে না রাতুল। ঠিক সেই সময় রাতুল যখন বলতে থাকে যে তাহলে আপনি আমাকে বলে দিন না যে সেদিন ঠিক কী এক্সাইট করেছিল। আপনি কি আদৌ জানেন যে আমার এবং কুসুমের মধ্যে সেদিন ঠিক কী কথা হয়েছিল? এবং এই কথাটা তো কেউ বলতে পারবে না যে আমি কেন বিয়ের আসর শেষ মুহূর্তে এসে আমি আমার সিদ্ধান্ত থেকে পাল্টে খেয়ে যাই। বলুন তো, আমি আপনাকে একটা কথা বলে রাখছি যে আপনারা যে সমস্ত কিছুর জন্য আমাকে দোষারোপ করছেন সেই রকম কোনো দোষই আমি করিনি এবং আমি সম্পূর্ণরূপে নির্দোষ। সেদিন আমি শুধুমাত্র কুসুমের কথা রাখতে আমি সেখান থেকে চলে গিয়েছিলাম, কারণ কুসুম আমাকে সেদিন বলেছিল যে ও কোনো মতে আমার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চায় না, আমার সঙ্গে বিয়ের সম্পর্কেও জড়াতে চায় না, কারণ ওর মনে অন্য কেউ ঘর করে নিয়েছে এবং ও অন্য কাউকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছে এবং প্রতিনিয়ত ও তার নামে সিঁথিতে সিঁদুর করে। তাহলে সেই সমস্ত সত্য জানা সত্ত্বেও আমি কী করে তার জীবনে নতুন করে এন্ট্রি নিয়ে? আপনি আমাকে একটা কথা বলুন তো। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে গেছে তাহলে এখন কেন নিচ্ছ বলো? এই সমস্ত সত্য তো তুমি জেনেই গেছো, তাহলে কেন নিচ্ছ বলো? অন্যদিকে রাতুল বলতে থাকে কি ও যে আশায় বসেছিল সেই আশায় অনেকটা সময় চলে যাওয়ার সত্ত্বেও যখন কিনা সেই ব্যক্তি তার ওর আশায় জল ঢেলে দিয়ে চলে গিয়েছে, ও নিজে গোছানোর জন্য উঠে পড়ে লেগেছে, তার পরবর্তীতে আমি ভাবলাম যে কেনই বা কুসুমকে আর একাকৃত জীবন আমি কাটাতে দেবো, আমি বরঞ্চ কুসুমকে আমার সঙ্গী করে নিই, তাতেই তো বেশি বেটার হয়, তাই না? অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে তুমি যে কথাগুলো বলছো আদৌ তোমার কাছে তার কোনো রকম কোনো প্রমাণ আছে যে কুসুম অন্য কারণে আমি স্মৃতিতে সিঁদুর পরে? কে সেই ব্যক্তি বলো? রাতুল চুপ করে থাকবে না। তুমি যখন প্রশ্নটা তুলেছো তার উত্তর তোমাকে দিতে হবে। ঠিক সেই সময় রাতুল বলতে থাকে আল বাদ আমি আপনাকে বলতে পারবো এবং তার জন্য আমি যথাযথ পরিমাণ আপনাকে প্রমাণও দেখাতে পারবো, আপনি দেখবেন, তাহলে চলুন আমার সঙ্গে। ঠিক সেই সময় কুসুম যখন কিনা ওর মায়ের ছবির সামনে থেকে সেই সিঁদুর দানিটা হাতে নিয়ে বলতে থাকে যে মা, আমি কতদিন আর এই সত্যটা লুকিয়ে রাখবো এবং আমি যে আর পারছি না, আমি যে এবার ক্লান্ত হয়ে পড়েছি, আবারও নতুন করে রাতুল সাহেব আমার জীবনে ফিরে এসেছে। এবার দেবী মা আমার এবং রাতুল সাহেবের চার হাত এক করেই ছাড়বে। এবার আমি কি ভাবে এই গোটা জিনিসটাকে ম্যানেজ করবো বলো? আমি তো কোনো মতে রাতুল সাহেবের হতে পারবো না, না তো আমি কোনোদিনও তাকে সুখী করতে পারবো, কারণ আমার মনে যে অন্য কেউ বাসা বেঁধেছে এবং আমি প্রতিনিয়ত তার নামে সিঁথিতে সিঁদুর পড়ি। অন্যদিকে রাতুল যখন বলতে থাকে যে দেখুন তো আয়ুষ স্যার কুসুমের হাতে সেই সিঁদুর কৌটোটা এবং ও রীতিমতো নিজের সিঁথিতে লাগাচ্ছে, এই সমস্ত কিছু কার নামে লাগাচ্ছে জানেন? শুধুমাত্র আপনার মঙ্গল কামনা করার, কারণ ও মনে মনে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছে সেই অ্যাড শুটের পরের দিন থেকেই। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।